আপনি শুনছেন সাহিত্য এফএম, কান পাতলেই খুশি। আমাদের চ্যানেলে আপনি স্বাগত। মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল। তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সবকিছুই যখন স্ক্রিন নির্ভর, তখন গল্প স্বল্প এখানেই হোক না হয়। তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার। শুনেই দেখুন না, আশা করি ভালো লাগবে। সাহিত্য এফএমের বিদেশের কলম সেগমেন্টে এখন আপনারা শুনছেন জুলস ভার্নের লেখা 20,000 লিগস আন্ডার দ্য সি। গত সপ্তাহে শুনেছেন প্রথম পর্ব। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে মার্কিন জাহাজ এব্রাহাম লিঙ্কনের সামুদ্রিক অভিযানের সঙ্গী হয়েছেন ফরাসি অধ্যাপক পিয়ের অ্যারন্যাক্স, যখন ইউরোপ ও আমেরিকার নাবিকদের মধ্যে এক বিশাল সামুদ্রিক দানবের জল্পনা তুঙ্গে। জল সফরে বেরিয়ে এই লিঙ্কন নামক জাহাজটিকেও পড়তে হলো সেই অদ্ভুত দর্শন বিপদের মুখে। তার আক্রমণের মুখে অ্যারন্যাক্স, কনসাইল আর নেদারল্যান্ডকে অকুল পাথারে ছেড়ে পালালো জাহাজ এব্রাহাম লিঙ্কনের বাকিরা। বিপদে পড়ে শেষে কিনা সেই বিপদকে আঁকড়ে ধরলেন অ্যারন্যাক্সরা। দেখা গেল দৈত্য বা নারহোয়েল কিছুই নয়, সেটা আসলে একটা সাবমেরিন। কিন্তু কোথা থেকে কারা এলো ওই ডুবোজাহাজে? চলছেই বা কোথায়? চলুন শোনা যাক আজকের পর্বে। শুরু হচ্ছে 20,000 লিগস আন্ডার দ্য সি দ্বিতীয় পর্ব। কতক্ষণ ঘুমিয়েছিলাম আমার খেয়াল নেই। ঘুম ভাঙার পর দেখলাম নেড আর কনসাইল তখনও গভীর ঘুমে অচেতন। ঘরের ভিতরটা কেমন যেন গুমোট, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হঠাৎ এক ঝলক টাটকা সামুদ্রিক হাওয়া ঘরের ভিতর ঢুকে দমবন্ধ পরিবেশটাকে কাটিয়ে দিল। শুয়ে শুয়েই বিভিন্ন কথা ভাবছি, এমন সময় নেড আর কনসাইলের ঘুম ভাঙল। ঘুমটা জব্বর হলো। এখন বেশ ফ্রেশ লাগছে প্রফেসর, কিন্তু আবার তো প্রচন্ড খিদে পেয়ে গেল। হ্যাঁ, আমারও খিদেটা জাগার দিচ্ছে আবার। ওদের কথায় আমারও খিদে ভাবটা প্রকট হয়ে উঠল। কিন্তু এই অদ্ভুত সাবমেরিনের কিম্ভূত লোকগুলো আবার আমাদের খেতে দেবে কিনা জানি না। নেড আর কনসাইল দুজনেই খিদেতে রীতিমতো কাতর হয়ে পড়েছে। নেড তো ঘুম ভাঙার পর থেকেই ছটফট করছে, আর কনসাইল যথোচিত চেষ্টা করেও তার কাতর ভাবটা গোপন করতে পারছে না। ওই জঙ্গলিগুলো গেল কোথায়? আবার পেটে তো ছুঁচোগুলো ডন বৈঠক করতে করতে হাঁপিয়ে গেল। হ্যাঁ, এনিওয়ান দেয়ার? কেউ কি আছে? খিদে পেয়েছে আমার। হ্যাঁ, শুনতে পাচ্ছ? আরে নেড, একটু শান্ত হও। কতবার আর খেতে দেবে বলো তো? এই সাবমেরিনটার ক্ষমতা কিন্তু বিরাট। আমাদের জাহাজটাকে কেমন শুধু জলের তোড়ে ঘায়েল করে দিল বলো। এই সব নানা রকম কথা বলে আমি ওদের ভুলিয়ে রাখার চেষ্টা করলেও খিদের জ্বালায় নেড তখন প্রায় উন্মাদ হয়ে গেছে। দাপাদাপি শুরু করেছে ঘর জুড়ে। ক্রমাগত ঘরের দেওয়ালে লাথি মারছে আর চিৎকার করে সবার বাপ বাপান্ত করছে। এই শয়তানের বাচ্চা, শুনতে পাচ্ছিস? কেউ কোথায় গেলি? সব মরলি নাকি রাস্কেল? আমাদের খিদে পেয়েছে, শুনতে পাচ্ছিস না? দরজা খোল সোয়াইন। কই গেলি? বলছি খিদে পেয়েছে, কারোর পাত্তা নেই। দরজা খোল। নেডের এই উন্মত্ততা আমাকে আশঙ্কিত করে তুলল, আর আমার সেই আশঙ্কা যে অমূলক নয় তার প্রমাণ পাওয়া গেল একটু পরেই। কিছুক্ষণ পরে দরজা খুলে পরিচারক গোছের কেউ একজন ঘরে ঢুকল, আর সঙ্গে সঙ্গে নেড তার উপর এপা নেকলের মতো লাফিয়ে পড়ল। শয়তান রাস্কেল, আমাদের না খাইয়ে মারার মতলব করেছিস তোরা? আজ তোকে খুন করে তোরই মাংস খাবো সোয়াইন। দাঁড়া, তোকে খুনই করে ফেলবো। নেডের ধাক্কায় লোকটা ছিটকে পড়ে গেল। নেড তখন তার বুকের ওপর বসে গলার টুঁটিটা টিপে ধরেছে। আমাদের না খাইয়ে মারার মতলব না?
তোকে জমের বাড়ি পাঠাবো রাস্কেল কোথাকার। দাঁড়া। আরে নেট শান্ত হও। নেট ওকে ছাড়ো। নেট কি করছো তুমি? আরে নেট শান্ত হও নেট। আরে নেট ছেড়ে দাও, লোকটা মরে যাবে তো। নেট ছাড়ো ওকে, ছাড়ো, পাগলামি করো না নেট, শান্ত হও প্লিজ। আমি আর কনসাইল নেটকে ছাড়ানোর চেষ্টা করছি, এমন সময় কে যেন পিছন থেকে শান্ত অথচ দৃঢ় গলায় বিশুদ্ধ ফরাসিতে বলে উঠল, Calma-toi, monsieur Land. শান্ত হও। আর প্রফেসর আয়নিক্স, আপনি দয়া করে আমার কয়েকটা কথা একটু মন দিয়ে শুনবেন। পিছনে ফিরে দেখি বক্তা আর কেউ নন, সেই মানুষটা যাকে প্রথম দেখাতেই এই সাবমেরিনের ক্যাপ্টেন বলে মনে হয়েছিল আমার। ওই মানুষটার কথা শুনে লাফিয়ে উঠে দাঁড়ালো নেড। সেই আভিজাত্যে ভরা মানুষটা একটা টেবিলে হেলান দিয়ে হাত দুটোকে বুকের ওপর আড়াআড়ি ভাঁজ করে দাঁড়িয়ে, সমস্ত ভঙ্গিতে একটা সম্মোহন জাগানো কর্তৃত্বের ছাপ। ঘর জুড়ে তখন স্তব্ধতা। আমিও এতটাই বিস্মিত হয়েছি যে আমার মুখে কথা সরছিল না। আবার বিশুদ্ধ ফরাসি শোনা গেল মানুষটার গলায়, এক্সকিউজে-moi, monsieur। আপনারা তখন যতগুলো ভাষায় বললেন আমি তার সবগুলোই জানি এবং বলতেও পারি, অর্থাৎ ফ্রেঞ্চ, আলমান, ইংরেজি, লাতিন সব ভাষায় আমি বুঝি। কিন্তু তখন আমি কিছু বলিনি, কারণ আমি বুঝতে পারছিলাম না যে আপনারা সত্যি বলছেন কিনা। কিন্তু পরে দেখলাম ভিন্ন ভিন্ন ভাষাতেও আপনাদের বয়ানে কোনো স্ববিরোধ নেই। তখন বুঝলাম যে আপনারা মিথ্যে কথা বলছেন না। দেখুন প্রফেসর, আপনাদের ওই মাটির পৃথিবীর প্রতি আমার কোনো টান নেই। আমি আর ওখানকার বাসিন্দাও নই। আপনাদের ওই জগৎ থেকে আমি নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছি। তবুও আপনারা এসেছেন আমাকে উত্ত্যক্ত করতে। আমরা কিন্তু স্বেচ্ছায় আসিনি মসিয়া। তাই নাকি? এই যে আপনাদের আব্রাহাম লিঙ্কন 7 সমুদ্র তোল পার করে আমাকে খুঁজে বেরিয়েছে, সেটা কি আপনাদের অনিচ্ছাতেই? আমার সাবমেরিন লক্ষ্য করে যে কামান দাগা হয়েছিল তাতেও আপনাদের ইচ্ছা ছিল না, তাই তো? আর এই নেডল্যান্ড যে হারপুন ছুঁড়েছিল সেটাও নিশ্চয়ই অনিচ্ছাতে, তাই না প্রফেসর আয়নিক্স পিয়ার? যাই হোক, এসব নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না। আপনারা এখন আমার যুদ্ধবন্দী। দয়া করে আমি আপনাদের সলিল সমাধি হওয়ার থেকে বাঁচিয়েছি। এবার আপনারাই বলুন, যেভাবে আপনারা প্রথমে আমার পিছনে লেগেছেন, আক্রমণ করেছেন, তাতে তো আপনাদের জলে ডুবিয়ে মারাই আমার উচিত ছিল। আপনাদের ওই সাথের মাটির পৃথিবীতে যুদ্ধবন্দীদের সঙ্গে তো এটাই হয়। হোয়াট ডু ইউ সে, মিস ল্যান্ড? নেড কিছু বলার আগেই আমি বললাম, না, সেরকম কিছু করলে সেটা অনুচিত আর বর্বরচিত হতো, কারণ কোনো সভ্য মানুষ এমনটা করতে পারে না। সভ্য? প্রফেসর, আপনারা যাকে সভ্য বলেন আমি তা নই। ওই তথাকথিত সভ্যতার আগা পাশতল আমি দেখেছি। এই সভ্যতার নামে তাদের হামবড়া বুলি আর নৃশংস কাজকর্মের অর্থ আমার জানা আছে। আপনাদের ওই সভ্য জগতের সঙ্গে আমি সমস্ত সম্পর্ক ত্যাগ করেছি। আপনাদের কোনো নিয়ম কানুনই আমি মানি না। আপনাকে আমি স্পষ্ট বলে দিচ্ছি প্রফেসর, ভবিষ্যতে আর কখনো আপনাদের ওই সভ্য জগতের উদাহরণ আমাকে দিতে আসবেন না। প্রচণ্ড রোষে তার গলা যেন গোটা ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। বুঝতে পারলাম এই মানুষটার জীবনে নিশ্চয়ই কোনো এক ভয়ঙ্কর ইতিহাস লুকিয়ে আছে। তথাকথিত আইন কানুন তিনি মানেন না, আবার সিন্ধুতলের কোনো গভীর আইনের বাধা নিষেধও তাকে শাসন করতে অক্ষম। বোধহয় একমাত্র নিজের বিবেক আর ঈশ্বর ছাড়া আর কোনো কিছুকেই তিনি পরোয়া করেন না। তাঁর এই রূপ দেখে কনসাইল আর উগ্রমতী নেডও একেবারে থম মেরে গেছে। আবার বলে উঠলেন তিনি, কয়েকটা শর্তে এই সাবমেরিনে আপনাদের থাকতে দিতে পারি। প্রথমত, মাঝে মাঝে এমন কিছু ঘটবে যা আপনাদের দেখতে দেওয়া হবে না, তখন আপনারা এই ঘরেই বন্দী থাকবেন। আর দ্বিতীয়ত, জীবদ্দশায় আপনারা ওই তথাকথিত সভ্য জগতে ফিরতে পারবেন না। এই কথা শুনে ফুঁসে উঠল নেড। দাঁতে দাঁত চেপে প্রায় চিৎকার করে উঠল সে। এর মানে কি? হ্যাঁ, এত জ্ঞানের বুলি কপচিয়ে আপনি আমাদের বন্দি করেই রাখতে চান, তাই তো? ধরে নিন এক প্রকার তাই।
তবে বাকি সমস্ত ক্ষেত্রে আপনারা আমার মতোই এখানে স্বাধীনভাবেই ঘুরে ফিরে বেড়াতে পারবেন। এবার মুখ খুলল কনসাইল। খুব ধীর স্থিরভাবে সে বলল, তার মানে জেলখানার কয়েদিরা যেমনভাবে পায়চারি করার সুযোগ পায়, আমাদেরও শুধু সেইটুকু অধিকারই থাকবে, তাই তো? সমস্ত স্বাচ্ছন্দ্য আর পরিষেবার অর্থ যদি আপনাদের কাছে এটাই হয় তাহলে তাই। আমি এই নিয়ে কোনো বিতণ্ডায় যেতে চাই না। তবে একটা বিষয় স্পষ্ট, আপনাদের আমি আর ওই মাটির পৃথিবীতে ফিরে যেতে দেব না, কারণ আপনারা আমার গোপন অস্তিত্বের কথা জেনে গেছেন। আসলে কি বলুন তো প্রফেসর, আপনাদের এখানে রেখে আমি আদতে নিজেকেই রক্ষা করতে চাইছি। আর আপনার শর্ত যদি না মানি তাহলে কি হবে? হ্যাঁ, কি করবেন আপনি? আমাদের খুন করবেন? খুন করবেন আমাদের? তখন কি আমাদের মেরে ফেলা হবে ক্যাপ্টেন? অগত্যা, আর তো কোনো উপায় দেখছি না। বেশ, এই কথার ওপরে আর কথা চলে না, কিন্তু আপনার কাছে আমরা কিন্তু বন্দী নই, এটা আশা করি আপনি বুঝবেন। না, তা নন। আচ্ছা মসিয়র আর্নেক্স, আপনার তো এই প্রস্তাবে আপত্তি থাকার কথা নয়। সমুদ্রের এই বিশাল রহস্য নিয়ে আপনি একাধিক বই লিখলেও আপনার জ্ঞান আর অনুমানগুলো আদতে অসম্পূর্ণ। আমার সাবমেরিনে থাকলে আপনি সেই বিপুল অজ্ঞাত জগৎ দেখার সুযোগ পাবেন, যার রহস্য বস্তুত এতকাল শুধুই অনুমান নির্ভর ছিল। উপরন্তু এই কারণে তো আমাকে আপনার ধন্যবাদ দেওয়া উচিত প্রফেসর, কারণ আমার জন্যই আপনি এই অভূতপূর্ব সুযোগ পাচ্ছেন। ক্যাপ্টেনের এই কথা যে আমাকে দুর্বল করে ফেলল সেটা অস্বীকার করার উপায় নেই। স্বাধীনতা বিসর্জন দিয়ে আমার বৈজ্ঞানিক কৌতূহল চরিতার্থ করা যে অনুচিত, মুহূর্তের জন্য সেই কথা ভুলে গেলাম। ধীরভাবে তাকে জিজ্ঞাসা করলাম, আপনাকে কি নামে সম্বোধন করব মসিয়া? ক্যাপ্টেন নিমো। আপনি এবং আপনার সঙ্গীরা এখন থেকে আমার এই সাবমেরিন নটিলাসের যাত্রী। এটাই এখন থেকে আপনাদের পরিচয়। তারপর কনসাইল আর নেডের দিকে তাকিয়ে ক্যাপ্টেন নিমো বললেন, এখানে এই ঘরেই আপনাদের দুজনের খাবার দেওয়া হবে, আর আপনি যাকে খুন করতে গেছিলেন মিস্টার ল্যান্ড, তিনি এখন থেকে আপনাদের দেখভাল করবেন। মসিয়র আর্নেক্স, আপনি আমার সঙ্গে আসুন, আমরা একসঙ্গে কিছু পানাহার করব। দীর্ঘ করিডর পার করে আমাকে নিয়ে তার খাবার ঘরে এলেন ক্যাপ্টেন নিমো। বিলাসবহুল মূল্যবান আসবাবপত্রে সাজানো সবগুলো কেবিন। আমি এসব দেখে অবাক হয়ে গেলাম। জলের তলায় যেন একটা নতুন অমূল্য জগতের পর্দা আমার চোখের সামনে থেকে সরে গেল। বিশাল বড় একটা টেবিলে বিপুল খাবারের রাশি সাজানো রয়েছে আমাদের জন্য, কিন্তু সমস্ত খাবারই আমার অচেনা। আমার চোখে কৌতূহলের ছাপ ফুটে উঠতে দেখে আমার মনের কথা যেন আঁচ করতে পারলেন ক্যাপ্টেন নিমো। তিনি বললেন, এখানে যেসব খাবার দেখছেন এগুলো সবই আপনার কাছে অচেনা প্রফেসর, কারণ এখানে যা কিছু দেখছেন সবই সমুদ্রের অবদান। আপনারা মাটির পৃথিবীতে যা খাবার খান, বহুদিন হলো আমি সেসব ত্যাগ করেছি, কিন্তু এই সামুদ্রিক খাবার খেয়েই দিব্যি সুস্থ আর শক্ত আছি। কোনো রকম অস্বাচ্ছন্দ্যই মনে হয় না। এত সব খাবার, সবকিছু সমুদ্র থেকে সংগ্রহ করা? হ্যাঁ প্রফেসর, সমুদ্রে আমার সব চাহিদা মেটায়। কখনো জাল ফেলি, আবার কখনো লোকজন নিয়ে জলের তলায় শিকার করে এসব কিছু জোগাড় করি আমি। এই যে এই খাবারটা দেখছেন, এটা হলো ফ্রাইড টার্টল মিট, আর ওটা শুশুকের বয়েলড লিভার। এটা খেতে অনেকটা পর্কের মতো লাগতে পারে আপনার। আর এই পনিরটা কি থেকে তৈরি আন্দাজ করুন তো? আমি মানে ঠিক বুঝতে পারছি না ক্যাপ্টেন। এটা তিমি মাছের দুধ দিয়ে তৈরি। এখানে না এলে এসব অমূল্য অভিজ্ঞতা কি হতো প্রফেসর? একদমই না। জানেন প্রফেসর, সমুদ্র শুধু আমাকে খাদ্য যোগান দেয় না, আমাদের পোশাক পরিচ্ছদ সহ জীবন ধারণের সব উপাদানই আদতে সমুদ্রের দান। আপনি তো জানেনই
ঝিনুক, শামুক, গুগলি এই ধরনের সামুদ্রিক প্রাণী এক ধরনের রেশমের মতো তন্তু দিয়ে নিজেদের বেঁধে রাখে। এরকম আঁশকে বলা হয় বাইসাস। আপনাদের পরনে যে পোশাক এখন আছে সেটাই বাইসাস দিয়েই তৈরি। ভূমধ্য সাগরের কয়েকটা প্রাণীর দেহে কঠিন বর্ম থাকে, সেগুলোকে পিষে রং তৈরি করে তা দিয়েই এই পোশাক রং করা হয়। যে বিছানায় শোবেন তার নিচে পাতা আছে সমুদ্রের তলদেশের নরম ঘাস। যদি লিখতে চান তাহলে পাবেন তিমি মাছের হাড় দিয়ে তৈরি কলম। আর যে কালি দিয়ে লিখবেন সেটা স্কুইডের দেহ থেকে নিংড়ে নেওয়া এক ধরনের তরল পদার্থ। ক্যাপ্টেন নিমোর কাছে এসব বর্ণনা শুনে আমার বিস্ময়বোধও কোথায় যেন হারিয়ে গেছিল। মানুষটার প্রতি এক প্রকার সমীহ নিজের অজান্তেই আমাকে মোহিত করে দিচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, সমুদ্রকে আপনি খুব ভালোবাসেন তাই না ক্যাপ্টেন? হ্যাঁ, বাসি। সমুদ্রই আমার সব। তার হাওয়া শুদ্ধ, স্বাস্থ্যময়। সমুদ্রের এই বিপুলতাতেও মানুষ কখনো একা বোধ করবে না। চারিদিকে আছে প্রাণের স্পন্দন, এক অনিঃশেষ জীবন স্রোত এখানে অনন্ত বহমান। সমুদ্রে কোনো স্বৈরাচারীর স্থান নেই প্রফেসর। তারা হানাহানি করে মরে শুধু আপনাদের ওই সভ্য জগতে, মাটির পৃথিবীতে, জলের ওপরে। জলের 20-30 পাও নিচে ওদের কোনো ক্ষমতাই নেই। প্রফেসর, জলের নিচে থাকুন, দেখবেন স্বাধীনতা শুধু এখানেই আছে। কোনো যুদ্ধবাজ, দখলদার, হানাদার, স্বৈরাচারী প্রভু এখানে নেই। এটাই সেই জায়গা যেখানে আমি আমার স্বাধীন সত্তাকে টিকিয়ে রাখতে পারি। কথা বলতে বলতে প্রবল আবেগে উত্তেজিত হয়ে ঘরের মধ্যে পায়চারি শুরু করলেন নটিলাসের ক্যাপ্টেন নিমো। একটু পরে ধীরে ধীরে নিজেকে সামলে নিলেন তিনি। ঘুরে দাঁড়িয়ে বললেন, এবার খাওয়া সেরে নেওয়া যাক প্রফেসর। তারপর চলুন আপনাকে আমার নটিলাস ঘুরে দেখাই। সেদিন ক্যাপ্টেন নিমো নটিলাসের ভিতরের যে দুনিয়া আমাকে দেখিয়েছিলেন তার বর্ণনা দিতে গেলে মহাকাব্য হয়ে যাবে। সংক্ষেপেই বলছি আপনাদের, একটা বিশাল গ্রন্থাগার, আর তাতে থরে থরে সাজানো আছে পৃথিবীর প্রায় সব ভাষার সব ধরনের বই। তবে বিজ্ঞানের বই সংখ্যায় বেশি হলেও দর্শন, পুরাণ, সাহিত্য, ইতিহাস এদেরও অবহেলা করা হয়নি। একটা বিচিত্র সংগ্রহশালাও সেখানে দেখেছিলাম। গোটা ইউরোপ জুড়ে খুঁজলেও এর তুল্য কিছু পাওয়া যাবে না। এমনকি ওটা ছিল কল্পনারও অতীত। যাবতীয় দুষ্প্রাপ্য আর দুর্লভ বস্তু তো আছেই, এমনও অনেক জিনিস সেখানে ছিল যার খোঁজ এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানী করে উঠতে পারেননি। এছাড়াও দেখেছিলাম রত্নশালা। সেখানে এমন বহু মূল্যবান আর দুষ্প্রাপ্য রত্নের সম্ভার ছিল যার সন্ধান করতে হয়তো আগামী পৃথিবীর কয়েক শত বছর লেগে যাবে। আর এই সমস্ত সংগ্রহের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে তার সিকিভাগও হয়তো 7 রাজার ধনের থেকে কয়েক শত গুণ বেশি। অথচ এই অসীম ধনবান মানুষটা নিজে যে কেবিনে থাকতেন সেটা আমাকে অবাক করেছিল সব থেকে বেশি। ওটা যেন কোনো সর্বত্যাগী সন্ন্যাসীর ঘর, নিরাবরণ ও নিরাভরণ। মাত্র একটা লোহার খাট, একটা ছোট টেবিল আর একটা বেসিন ছাড়া কিছুই ছিল না সেই কেবিনে। এই অতুল ঐশ্বর্যের পাশেই এই সুকঠোর তপশ্চর্যা মানুষটার প্রতি আমাকে কেমন যেন দুর্বল করে দিল। তারপরে ক্যাপ্টেন নিমো আমাকে নটিলাসের সমস্ত যান্ত্রিক বিষয়াদি বুঝিয়ে দিলেন। আমার নটিলাসকে যে জন্য আপনারা ভয় পান, যার ক্ষমতায় আমরা এই 7 সমুদ্রকে কাঁপিয়ে দিতে পেরেছি, বলতে পারেন আমাদের মূল শক্তির আধার, সেটা কি জানেন? কি? বিদ্যুৎ। আমরা সমুদ্রের জল থেকে সোডিয়াম নিষ্কাশন করে অত্যন্ত সহজে ও সস্তায় অফুরন্ত বিদ্যুৎ বানিয়ে নিই। আমাদের এই প্রচণ্ড গতিবেগ, আলো আর উত্তাপের উৎসই হলো এই অফুরন্ত বিদ্যুতের ভাণ্ডার। আর সেটাও আমাকে দিয়েছে এই সমুদ্র। এবার ওই দিকের কেবিনটা দেখবেন, চলুন। এই দেখুন, এটা আমাদের অক্সিজেন রুম। আমরা জল থেকে অক্সিজেন এক্সট্র্যাক্ট করে এখানে জমাই।
আবার শক্তিশালী পাম্পের সাহায্যে সমুদ্র তলের ওপরের অক্সিজেনও আমরা এখানে সংগ্রহ করে রাখি। তাই আমাদের অক্সিজেনেরও কোনো খামতি নেই। ওদিকটায় চলুন। এই দেখুন আমাদের বৈদ্যুতিন ঘড়ি। আর ওই যে ওটা দেখছেন, ওটা দিয়ে আমরা জলস্তরের তাপমান মাপি। সাবমেরিনটার ঠিক মাঝখানে একটা কুয়োর মতো খাড়া সুড়ঙ্গ দেখতে পেলাম। সেটা দিয়ে ঘোরানো সিঁড়ি উঠে গেছে। এটা যে কি এবং এটার কার্যকারিতার কারণ কিছুই বোধগম্য হলো না আমার। আমি কৌতূহলী হয়ে ওটার দিকে তাকিয়েছিলাম। সেটা বুঝতে পেরে ক্যাপ্টেন নিমো জানালেন, ওপরে আমার নৌকা আছে প্রফেসর। তাই নাকি? কিন্তু নৌকায় চড়তে হলে নিশ্চয়ই নটিলাসকে জলের ওপরে নিয়ে যেতে হয়। মোটেই না। নৌকার ওপরে নিচে দুটো ঢাকনা আছে। নিচেরটা বন্ধ করে বাঁধন খুলে দিলেই নৌকা জলের উপর ভেসে ওঠে। তারপর পাটাতনের উপরের ঢাকনা খুলে মাস্তুল লাগিয়ে পাল খাটিয়ে দাঁড় টানলেই হলো। কিন্তু ফিরে আসেন কিভাবে? এটাই তো মজা প্রফেসর। আমি ফিরে আসি না, বরং নটিলাসই আমার কাছে যায়। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মাথায় কিছুই ঢুকছে না ক্যাপ্টেন নিমো কি বলছেন। আমার মুখের দিকে তাকিয়ে আবার একগাল হেসে ক্যাপ্টেন বললেন, আরে অবাক হচ্ছেন কেন? আমার নৌকোয় বেতার ব্যবস্থা আছে। আমি ওখান থেকে বার্তা পাঠালেই নটিলাস আমার কাছে চলে যায়। এবার চলুন আপনাকে আমাদের পানীয় জল তৈরির জায়গাটা দেখাই। নটিলাসের পিছনের দিকে এই পানীয় জল তৈরির ব্যবস্থা। সমুদ্রের নোনা জলকে পরিশ্রুত করে পানীয় জল তৈরি করা হচ্ছে। আর সব থেকে পিছনে ছিল নটিলাসের ইঞ্জিন রুম। সব কিছু দেখে শুনে আমরা আবার গ্যালারি রুমে এসে বসলাম। একটা সোফায় বসতে বসতে আমি বললাম, ক্যাপ্টেন, সবই তো দেখলাম, কিন্তু এখনো অনেক তথ্যই আমার কাছে গোপন আর রহস্যময় থেকে গেল। এ নিন সিগার। আপনি নিশ্চয়ই স্মোক করেন? সে কি, আপনি এখানেও সিগার খান নাকি? অবশ্যই। তাহলে এখনো নিশ্চয়ই হ্যাভেনের সঙ্গে সম্পর্ক রেখেছেন আপনি? না, তা রাখিনি। এটা হ্যাভেনও নয়, তবে আশা করি আপনার খারাপ লাগবে না। সোনালি রঙের সিগারটা জ্বালিয়ে বুক ভরে ধোঁয়া নিলাম আমি। চমৎকার, কিন্তু এটাতে তো তামাক আছে বলে মনে হয় না। না প্রফেসর, এই তামাক হ্যাভেনেরও নয়, আবার ব্রহ্মদেশেরও নয়। ব্রহ্মদেশ মানে? ওই আপনারা যাকে বার্মা বলেন আর কি। যাই হোক, এই সিগারটা সমুদ্রের তলদেশেরই একরকম রোডোফাইটা নিকোটিন দিয়ে তৈরি। এই জাতীয় শৈবাল যে খুব বেশি পরিমাণে পাওয়া যায় তা নয়, তবে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনি যত ইচ্ছা খেতে পারেন। সিগারে টান দিতে দিতেই আমি আবার বললাম, কিন্তু নটিলাসের মূল রহস্য এখনো আমার কাছে গোপন থেকে গেল যে ক্যাপ্টেন নিমো। আমার কথা শুনে ক্যাপ্টেন এবার তার গভীর চোখ দিয়ে আমার গভীরে যেন একবার দেখে নিলেন। তারপর ধীরে ধীরে বললেন, আপনার কাছে কোনো রহস্যই গোপন থাকবে না মসিও আর্নেক্স। আপনাকে সবই খুলে বলবো, কারণ আমার এই গোপন রহস্য নিয়ে আর কোনো দিনই আপনি আপনাদের সভ্য জগতে ফিরে যেতে পারবেন না। একটু থেমে এক মুখ ধোঁয়া ছেড়ে তিনি বললেন, নটিলাসের দৈর্ঘ্য ৭৫ গজ। পুরো জাহাজটা ইস্পাতের দুটো পুরু পাত দিয়ে মোড়া আছে। যে কোনো ভীষণ আঘাত উপেক্ষা ও প্রতিহত করার ক্ষমতা নটিলাসের আছে। জাহাজের ভিতরে মস্ত কয়েকটা ট্যাঙ্ক আছে। ডুব দেওয়ার সময় পাম্পে করে সেই বিশাল জলাধারগুলো ভরে নিই। কখনো খুব গভীরে নামতে হলে নটিলাস অবশ্য হাইড্রোপ্লেনের সাহায্যে কোনাকুনিভাবে জল কেটে নামতে পারে। কিন্তু সমুদ্রের নিচে চালক পথ দেখবে কেমন করে? সমুদ্রের তলায় তো আর সূর্য ওঠে না। মস্ত একটা ঘুলঘুলি বসানো স্তম্ভের মধ্যে চালক আর হুইল থাকে। দেওয়ালের গায়ে পেরিস্কোপ বসানো আছে। দুপাশ দিয়ে তীব্র বিদ্যুতের আলোয়
সমুদ্রের জল দিনের মতো ঝলমল করে। ও, তাহলে সেই আলোকেই আমরা নারওয়েলের গা থেকে ফসফরাসের আলো ভেবে ভুল করেছিলাম। কিন্তু ক্যাপ্টেন, স্কটিয়া জাহাজটাকে আপনি খামোখা জখম করতে গেলেন কেন? সেদিন আমরা খুব একটা গভীর দিয়ে যাচ্ছিলাম না, একদমই সমুদ্র পৃষ্ঠ ঘেঁষে যাচ্ছিলাম। তাতেই অনিচ্ছাকৃতভাবে ধাক্কা লেগে যায় ওটার সঙ্গে। আর অ্যাব্রাহাম লিঙ্কন? ভুলে যাবেন না, আপনাদের অ্যাব্রাহাম লিঙ্কন আমাকে আক্রমণ করেছিল, আমি কিন্তু করিনি। আপনাদের আক্রমণের পরে আমি আত্মরক্ষার্থে শুধু আপনাদের জাহাজকে বিকল করে দিয়েছিলাম, ডুবিয়ে কিন্তু দিইনি। আমি তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টে ফেললাম। তাছাড়া নাটিলাসের বিষয়ে আমার শ্রদ্ধা আর বিস্ময় তখন অসীমে পৌঁছেছিল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এত বড় জাহাজটা এত গোপনে আপনি কিভাবে তৈরি করলেন? একটা নির্জন দ্বীপে, যাতে লোকের সন্দেহ না হয়, তাই এক জায়গা থেকে জাহাজের পার্টস না কিনে আমি আলাদা আলাদা নামে আলাদা আলাদা দেশ থেকে এগুলো আনিয়েছি। খোলটা এসেছে ফ্রান্স থেকে, লন্ডন থেকে চাকার রড, লিভারপুল থেকে ইস্পাতের এই পাত, গ্লাসগো থেকে চাকা আর ট্যাঙ্কগুলো বানিয়েছিলাম, জার্মানি থেকে ইঞ্জিন, সুইডেনের সামনের অংশটা, আর এইসব সূক্ষ্ম যন্ত্রপাতি নিউ ইয়র্ক থেকে বানানো। তারপর একটা নির্জন দ্বীপে সবটাকে অ্যাসেম্বল করে তৈরি হলো নটিলাস। সমুদ্রে ভাসার আগে সমস্ত তথ্য প্রমাণ আমি আগুনে পুড়িয়ে দিয়েছিলাম, যাতে কেউ কিছু জানতে না পারে। আপনার বোধহয় ধন সম্পত্তির কোনো সীমা নেই, তাই না ক্যাপ্টেন? ঠিকই বলেছেন। ফ্রান্স দেশটার জাতীয় ঋণ আমি অনায়াসে মিটিয়ে দিতে পারি, আর তাতে আমার সম্পদের কণামাত্র শেষ হবে না। যাই হোক, আমরা আবার পুরো পৃথিবীটা ঘুরে আসব সমুদ্রের তলা দিয়ে। এখন আমরা প্যারির মধ্যরেখার 37 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা আর 30 ডিগ্রি অক্ষরেখায় আছি। আজ নভেম্বরের 8 তারিখ। আজকেই আমাদের অভিযান শুরু হবে। আমাকে তার ব্যবস্থা করতে হবে। আমি ইঞ্জিন রুম থেকে ঘুরে আসি, আপনি বসুন। ক্যাপ্টেন নিমো চলে গেলেন। আমি আকাশ পাতাল ভাবতে লাগলাম। মানুষটার অতীত হয়তো বেদনাময়। মানুষটা স্বাধীন চেতা, কারণ বারবার স্বাধীনতার কথা বলছিলেন। তবে কি তিনি কোনো পরাধীন দেশের মানুষ? কোন দেশের মানুষ তিনি? কেন মানব জাতি আর মাটির পৃথিবী সভ্যতাকে এত ঘৃণা করেন তিনি? কতক্ষণ ধরে যে এসব ভাবছিলাম বলতে পারবো না। এমন সময় ঘরে ঢুকলো নেড আর কনসাইল। গ্যালারি রুমটা দেখে দুজনেই বিস্ময়ে হতবাক, কিন্তু নেডল্যান্ড ডাকাবুকো একরোখা লোক। এসব দেখেও সে সহজে ভুলে যাওয়ার পাত্র নয়। এই জেলখানা থেকে পালাতে হবে মসিয়া, যেভাবেই হোক পালাতে হবে। এই শয়তানগুলো আমাদের সারা জীবন বন্দি করে রাখবে ভেবেছে। খুন করে ফেলবো সবগুলোকে। আমাদের নাকি এখানেই সারা জীবন থাকতে হবে? আবদার। ঠিক আছে নেড, একটু শান্ত হও। এই গ্যালারি রুমটা দেখো। পৃথিবীর বুকে অজানা জ্ঞানের খনি এটা। আরে ওসব ছাড়ুন প্রফেসর। নেডল্যান্ড হলো জঙ্গলের বাঘ। সে এই জঙ্গলিগুলোর খাঁচায় বন্দি হয়ে থাকবে না। কি কনসাইল, ঠিক বলছি তো? তুমি মুক্তি চাও না? মসিও অ্যারন্যাক্স যেমন চাইবেন আমিও সেটাই চাই। নেড আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই অন্ধকার হয়ে গেল। এই আঁধারের আকস্মিকতায় কি যে করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। শুধু একটা ঘড় ঘড় শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। নেড শুধু বলল, এবার সব শেষ। এমন সময় আচমকা গ্যালারি রুমে জানালার আকারের আয়তাকার কাঁচের মধ্য দিয়ে উজ্জ্বল আলো দেখা গেল। অমনি সমুদ্রের রূপ ঝলমলে হয়ে আমাদের সামনে দৃশ্যগোচর হলো। সে যে কি অপরূপ দৃশ্য তা কোনো দিন ভোলার নয়। প্রকৃতির হাতে গড়া এই অপার বিস্ময় গ্রাস করল আমাদের সবাইকেই। অবিরাম প্রাণের স্রোত বয়ে চলেছে। সবুজ শ্যাওলার মাঝে মাঝে বিভিন্ন রং রূপ আকারের মাছের ঝাঁক খেলে বেড়াচ্ছে। প্রায় 2 ঘন্টা ধরে এই মৎস্য বাহিনীকে দেখে গেলাম আমি। আমার যেন ঘোর কাটছেই না। নাটিলাসের আলোর টানে চেনা অচেনা কত রকম মাছ যে ছুটে আসছে তার ইয়ত্তা নেই। ম্যাকারেল, স্যালামান্ডার, সারমুলেট, আরও কত কি। তারপর হঠাৎই কেবিনের সেই কাচের জানালা বন্ধ হয়ে গিয়ে ঘরটা আবার আলোয় ভরে উঠল। নাটিলাস তখন চলতে শুরু করেছে।
পৃথিবীকে আরেকবার প্রদক্ষিণ করার তার অভিযান শুরু হয়ে গেছে। ক্যাপ্টেন নিমো হয়তো সেই কাজেই ব্যস্ত, তাই দিন সাতেক আর তার কোনো পাত্তা পাওয়া গেল না। আমি একা একাই নটিলাসের ভিতরের অতুল জ্ঞানৈশ্বর্যের স্বাদ নিতে লাগলাম। কিন্তু নেড আর কনসাইল ক্যাপ্টেনের দেখা না পেয়ে বেশ বিচলিত হয়ে পড়েছে। আচ্ছা প্রফেসর, সেই ক্যাপ্টেন কোথায়? তাকে তো দেখছি না। এই বন্দিখানায় তাকেই যা একটু ভদ্রস্থ মনে হয়। উনি অসুস্থ হয়ে পড়লেন না তো? তোমরা এত বিচলিত হয়েও না। হয়তো হঠাৎ এভাবে আড়ালে চলে যাওয়াটাও তার রহস্যময় স্বভাবের বিশেষ দিক। নিজের চারপাশের রহস্যের এই দেওয়াল তুলতেই হয়তো তিনি ভালোবাসেন। তা আপনি যাই বলুন, আমার মনটা খুঁত খুঁত করছে। শুধু নেডের মন নয়, আমার মনটাও খুঁত খুঁত করছে। কেন জানি না এই মানুষটা আমার সমস্ত চেতনাকে নাড়িয়ে দিয়েছেন। 16ই নভেম্বর হঠাৎই আমার কেবিনে একটা চিঠি পেলাম। তাতে লেখা ছিল, আগামীকাল সকালে ক্রোনস্পে আইল্যান্ডের জঙ্গলে ক্যাপ্টেন নিমো শিকারে যাবেন। তিনি এই মৃগয়া যাত্রায় আমার এবং আমার সঙ্গীদের সাহচর্য চান। এই খবর পেয়ে তো নেড আর কনসাইল আনন্দে আত্মহারা হয়ে গেল। উফ প্রফেসর, কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। কতদিন পরে পায়ের তলায় শক্ত মাটি পাবো। উফ, মুক্তি। হ্যাঁ, এটা হলে তো ভালোই হয়। কিন্তু আমার দুই সঙ্গীর এই উৎসাহ পরের দিনই মিলিয়ে গেল। সকালে ব্রেকফাস্টে আমাদের সঙ্গে যোগ দিলেন ক্যাপ্টেন নিমো। শিকারে যাওয়ার জন্য আপনারা তৈরি তো? আমি কিছু বলার আগেই নেড বলে উঠল, উই আর অলওয়েজ রেডি ক্যাপ্টেন। হ্যাঁ ক্যাপ্টেন নিমো, অনেকদিন পরে আবার মাটির ছোঁয়া পাবো। ওই আইল্যান্ডের জঙ্গল কি খুব গভীর? আপনারা ভাবছেন আমরা ক্রোনস্পে আইল্যান্ডের ওপরে শিকার করতে যাচ্ছি, তাই তো? একদমই না প্রফেসর। আমরা শিকার করব এই আইল্যান্ডের জলের নিচে যে সামুদ্রিক জঙ্গল, সেখানে, তাও আবার বন্দুক নিয়ে, পায়ে হেঁটে। জলের তলায় পায়ে হেঁটে শিকার, বন্দুক নিয়ে? আপনি হয়তো আমাকে পাগল ভাবছেন প্রফেসর, কিন্তু আপনি ভুল ভাবছেন। আপনিও নিশ্চয় জানেন যে জলের তলাতেও মানুষ বেঁচে থাকতে পারে যদি সে যথেষ্ট পরিমাণে অক্সিজেন বহন করতে পারে। চিন্তা নেই, সিলিন্ডারে করে আমরা যথেষ্ট পরিমাণে অক্সিজেন নিয়ে যাব। মাথাটা ডুবুরিদের মতো ঢাকা থাকবে, প্রায় 9-10 ঘন্টা চলাফেরা করার মতো অক্সিজেনের ব্যবস্থা থাকবে। কিন্তু জলের তলায় আপনি দেখতে পাবেন কি করে? কেন? আমাদের বেল্টে লাগানো থাকবে বৈদ্যুতিক টর্চ। আর জলের তলায় বন্দুক কিভাবে কাজ করবে? ওহ মিস্টার নেড, এটা সাধারণ বন্দুক নয়। এর গুলিগুলো সব বৈদ্যুতিন। শিকারের গায়ে লাগলেই ফেটে যাবে। নেডের মন ভেঙে গেছে। সে আশা করেছিল ডাঙায় হয়তো শিকার করবে, কিন্তু জলের তলাতেই শিকার হবে শুনে সে সিদ্ধান্ত নিল আমাদের সঙ্গে যাবে না। আমরা আর কথা না বাড়িয়ে ব্রেকফাস্ট শেষ করে আমাদের জন্য তৈরি বিশেষ পোশাক পরে নিলাম। তামার পাতের ওপর খুব পুরু রাবারের প্রলেপ লাগানো এই পোশাকে আগাগোড়া কোনো সেলাই নেই। পোশাকটা খুবই ভারী মসিয়া। বিশেষভাবে তৈরি এই পোশাক পরা ছাড়া গতি নেই কনসাইল। তারপর আমরা অদ্ভুত ধরনের একটা বন্দুক কাঁধে নিয়ে জলের তলায় শিকারের জন্য তৈরি হয়ে নিলাম। আমরা ইঞ্জিন রুমের পাশের একটা ঘরে ঢুকলাম। ক্যাপ্টেন নিমো তার একজন অনুচরকে নিয়ে সেখানে এলেন। তারপর সেই ঘরটা অন্ধকার হয়ে গেল। সঙ্গে সঙ্গে শোঁ শোঁ করে একটা অদ্ভুত শব্দ শুরু হলো। অনুভব করলাম পায়ের তলা দিয়ে একটা ঠান্ডা স্রোত উপরে উঠে আসছে। বুঝতে পারলাম ছোট এই কেবিনটা ধীরে ধীরে জলে ভরে উঠছে। তারপরেই আমাদের পায়ের তলায় একটা ঢাকনা খুলে গেল। আমরা সমুদ্রের তলায় এসে নামলাম। ক্যাপ্টেন নিমোই সবার সামনে থেকে আমাদের পথ দেখিয়ে নিয়ে চললেন। তারপরে আমি, কনসাইল আর সবার শেষে রইল ক্যাপ্টেন নিমোর সেই অনুচর। এত ভারী পোশাকে জলের নিচে যেন হালকা মনে হচ্ছে। হাঁটতে একদমই কষ্ট হচ্ছে না। নাটিলাসকে ধীরে ধীরে পিছনে ফেলে আমরা প্রায় বেলা 1টা নাগাদ ক্রোনস্পে আইল্যান্ডের জঙ্গলে প্রবেশ করলাম।
বিশাল বিশাল সামুদ্রিক উদ্ভিদ জলের মধ্যেই সোজা উঠে গেছে ওপরে। সি অ্যানিমন ফুলের পাপড়ির মতো ছড়িয়ে আছে সর্বত্র। নানা রঙের চঞ্চল মাছেরা খেলে বেড়াচ্ছে। ক্যাপ্টেন নির্দেশ দিলেন, আপাতত এইখানেই কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক। ক্যাপ্টেন নিমোর কথায় সেখানেই আমরা বিশ্রামের জন্য থামলাম। এর মধ্যেই কখন যে চোখটা লেগে গেছিল বুঝতে পারিনি। হঠাৎ চোখ খুলে দেখি আমার সামনে ক্যাপ্টেন নিমো দাঁড়িয়ে আছেন টান টান হয়ে। তারপরেই খেয়াল করলাম আমার থেকে মাত্র 1 গজ দূরে একটা অতিকায় সামুদ্রিক মাকড়সা তার গনগনে ক্রূর 2 চোখ দিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। ডাঙার হিংস্র প্রাণীদের মতোই সে ওঁত পেতে আছে, যখন তখন ঝাঁপিয়ে পড়তে পারে শিকারের উপর। আমি ধড়ফড় করে উঠে দাঁড়াতেই কনসাইল আর ক্যাপ্টেন নিমোর অনুচরটিও উঠে দাঁড়ালো। ক্যাপ্টেন ইশারা করার সঙ্গে সঙ্গেই তার অনুচরটি বন্দুকের কুঁদো দিয়ে জোরে আঘাত করলো ওই অষ্টভুজ বিভীষিকাকে। ব্যাস, মুহূর্তেই যন্ত্রণায় ছটফট করতে লাগলো সেই অতিকায় মাকড়সা। আমরা আবার এগিয়ে চললাম। ক্রোন্সপে আইল্যান্ডের সীমানায় এসে আমরা অন্য পথে ফিরতে শুরু করলাম। হঠাৎই একটা সামুদ্রিক শ্যাওলার ঝোপ তাক করে গুলি ছুড়লেন ক্যাপ্টেন। অব্যর্থ নিশানা। ছটফট করতে করতে একটা সি ওটার অর্থাৎ সিন্ধু ভোঁদর বেরিয়ে এলো। সেটা লম্বায় প্রায় 5 ফুট। ক্রমে আমরা নটিলাসের কাছাকাছি এসে পড়লাম। কিন্তু এমন সময় ক্যাপ্টেন নিমো হঠাৎ আমাকে ঠেলে নিচে শুইয়ে দিলেন। তার অনুচরটিও কনসাইলকে ধাক্কা মেরে নিচে শুইয়ে দিল। আমরা তো অবাক, কিন্তু তারা দুজনেও নিথরভাবে আমাদের পাশে শুয়ে পড়লেন। তারপর যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। দেখি আমাদের ঠিক মাথার ওপর দিয়ে মন্থর গতিতে ভেসে যাচ্ছে 2টো প্রকাণ্ডাকার হাঙর। স্বচ্ছ স্ফটিকের মতো চোখ, সারি সারি ভয়াল দাঁত। আমরা দম বন্ধ করে নিচে শুয়ে রয়েছি। ওরা প্রায় আমাদের ছুঁয়ে চলে গেল। আমাদের অস্তিত্ব বোধহয় টের পায়নি, না হলে যে কি হতো। প্রায় আধ ঘন্টা পরে আমরা নটিলাসে পৌঁছলাম। সেই ভারী পোশাক খুলে যখন নিজের কেবিনের দিকে যাচ্ছি, তখন ক্লান্তিতে আমার সর্বাঙ্গ ভারী হয়ে আসছে। পরের দিন ক্যাপ্টেন নিমো আমাকে বললেন, নটিলাস এবার অস্ট্রেলিয়ার নিউগিনির মধ্যেকার টোরেস ক্যানেল দিয়ে ভারত মহাসাগরে গিয়ে পড়বে। এখানে চোরা ডুবো পাহাড়ের সংখ্যা এতটাই বেশি যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে। তাই এবার হুইল আমার হাতে থাকবে প্রফেসর। মানে এই জায়গাটায় আমি নটিলাসকে চালাবো। সত্যি ক্যাপ্টেন নিমোর দক্ষতা সেবার দেখেছিলাম। যেন জাদু জানেন। অসাধারণ ক্ষিপ্রতায় সেই চোরা পাহাড়ের মধ্য দিয়ে সাবমেরিনটা সন্তর্পণে এগিয়ে চলল। কিন্তু হঠাৎই কোনো চোরা পাহাড়ে ধাক্কা লেগে পাপুয়ার একটা অজানা দ্বীপের কাছে পাহাড়ি খাঁজে আটকে গেল নটিলাস। এমনিতে বড় কোনো বিপদ না হলেও ভরা জোয়ার ছাড়া এই সংকীর্ণ খাঁজ থেকে উদ্ধার পাওয়াও যাবে না। 5 দিন পরে ভরা জোয়ার আছে। সেদিন নটিলাসকে এখান থেকে বার করা হবে। ক্যাপ্টেন নিমোকে জিজ্ঞাসা করলাম, এমন কি ঘটলো যার জন্য আপনাকে ডাঙায় আশ্রয় নিতে হবে? শীতল চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি বললেন, নটিলাসকে এখনো আপনি চেনেন না প্রফেসর। তৎক্ষণাৎ আমি প্রসঙ্গ পাল্টে ফেললাম। নেড আর কনসাইলের খুব ইচ্ছা এই কয়েকটা দিন ওই দ্বীপে গিয়ে থাকার। কতদিন ডাঙায় পা দেয়নি ওরা। আপনার কোনো আপত্তি আছে ক্যাপ্টেন? ভাবছিলাম হয়তো তিনি প্রবল আপত্তি করবেন, কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি বললেন, একদমই কোনো আপত্তি নেই মসিয়র আর্নেক্স। ইচ্ছা হলে আপনিও ওদের সঙ্গী হতে পারেন। পরের দিন নৌকায় চড়ে কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বন্দুক, কুড়াল ইত্যাদি সহ আমরা চললাম সেই দ্বীপে। নেডের আনন্দ আর ধরছে না। এতদিন পরে যেন মুক্তির স্বাদ পেয়েছে সে। মুক্তি! আমি আর ওই জেলখানায় ফিরছি না প্রফেসর। মনে হচ্ছে যেন কত যুগ পরে ডাঙায় পা দেব। কি যে আনন্দ হচ্ছে! দ্বীপটার নাম জিলবোয়া। সেখানে গিয়ে আমরা পৌঁছলাম সকাল 8:30টায়। দ্বীপে পা দেওয়া মাত্রই একটা অদ্ভুত মুক্তির আনন্দ আমার মধ্যেও ছড়িয়ে গেল। নটিলাসে কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু আমরা যে ডাঙারি জীব
এটা বেশ অনুভব করতে পারছিলাম। ওই সামুদ্রিক মাছ খেয়ে খেয়ে পুরো অরুচি হয়ে গেছে। এবার এখানে কয়েকটা পশু পাখি শিকার করে মাংস খেতে হবে, না হলে মনে হচ্ছে কতদিন কিছু খাইনি। সারাদিন বনে জঙ্গলে ঘুরে আমরা কয়েকটা খরগোশ আর তিতির পাখি মারলাম। রাতে সমুদ্রের ধারে বসে সেই সব মাংস ঝোলসে খেতে শুরু করলাম, আর সঙ্গে নাম না জানা সুস্বাদু সব ফল। দূরে সমুদ্রের জলে চোরা পাহাড়ের সেই খাঁজে নাটিলাস দাঁড়িয়ে আছে স্থির। নেডের আর স্ফূর্তি বাঁধ মানছে না। কেমন খাচ্ছেন বলুন প্রফেসর? হ্যাঁ, যেন অমৃত। নটিলাসের ওইসব নরাধমরা এ অমৃতের স্বাদ বুঝবে না। দ্বিতীয় দিনের নৈশভোজের সময় শান্ত থাকা কনসাইল হঠাৎ বলল, ইস, যদি ওই নটিলাসে ফিরতে না হতো তাহলে যে কি ভালোই হতো। যদি কোনোদিনই আর না ফিরি কনসাইল, তাহলে... নেডের কথা শেষ হতে পারল না। আচম্বিতে আমাদের পায়ের কাছে একটা মস্ত বড় পাথর এসে পড়ল। চমকে উঠে জঙ্গলের দিকে তাকালাম আমরা। এটা কি হলো? আকাশ থেকে তো আর পাথর পড়ে না। যদি উল্কা হতো তাও একটা কথা ছিল। এই কথা বলে কনসাইল তার হাতের পায়রার লেগ পিসে কামড় বসাতে যাবে, এমন সময় আবারও আরেকটা পাথর এসে পড়ল ঠিক তার হাতেই। লেগ পিসটা তার হাত থেকে খসে পড়ে গেল। শান্তিতে খেতেও দেবে না। আমরা তিনজনেই উঠে দাঁড়িয়ে জঙ্গলের দিকে বন্দুক তাক করলাম। বাঁদরের কাণ্ড নয় তো? হ্যাঁ, এরা বাঁদরই, তবে জঙ্গলি নরখাদক বন মানুষ। সবাই তাড়াতাড়ি নৌকায় চলো বলেই দৌড়াতে লাগলাম আমি। বুঝতে পারলাম এসব দ্বীপে চতুষ্পদ সাপদের থেকে দ্বিপদ নরখাদক জঙ্গলিদেরকেই ভয় বেশি। তারপরেই জঙ্গলের গাছপালার ভিতর থেকে তীর ধনুক নিয়ে জনাকুড়ি নেংটি পরিহিত জঙ্গলির আবির্ভাব ঘটল। তাদের মুখে কোনো কথা নেই, নিঃশব্দে এগিয়ে আসছে আমাদের দিকে। আমরা প্রাণপণে দৌড়াচ্ছি। এই দারুণ দুঃসময়েও নেড কিছু ফলমূল আর মাংসগুলো সঙ্গে নিতে ভুলেনি। সাঁই সাঁই বেগে আমাদের কানের পাশ দিয়ে কয়েকটা তীর উড়ে গেল। আমরা নৌকায় চড়ে যখন প্রাণপণে দাঁড় টানছি, তখন সমুদ্রের পাড়ে আরো অগুন্তি জঙ্গলি এসে হাজির হয়েছে। রাগে বিকট চিৎকার করে উঠল জঙ্গলিগুলো। কোনো রকমে আমরা নাটিলাসে পৌঁছালাম। উত্তেজনায় তখন তিনজনই হাঁপাচ্ছি। কোথাও একটু শান্তি নেই। আমি মাংসটা পর্যন্ত খেতে পারলাম না ভালো করে। আমি ওদের কথায় উত্তর না দিয়ে গ্যালারি রুমের দিকে এগিয়ে গেলাম, কারণ নাটিলাসে পা দেওয়ার পর থেকেই একটা প্রবল গম্ভীর সুরে কেউ মাউথ অর্গান বাজাচ্ছে বুঝতে পারছিলাম। আর সেটা যে ক্যাপ্টেন নিমো ছাড়া অন্য কেউ না, সেটাও বুঝলাম। গ্যালারি রুমে ঢুকেই উত্তেজিতভাবে আমি ডাকলাম, ক্যাপ্টেন, ক্যাপ্টেন! কিন্তু তিনি তখন সুরের মূর্ছনায় এতটাই ডুবেছিলেন যে আমার ডাক শুনতে পেলেন না। এবার তার কাঁধ ধরে ঝাঁকিয়ে ডাকলাম একটু জোরেই, ক্যাপ্টেন নিমো! যেন ছন্দ কেটে গেল। কেঁপে উঠে ফিরে তাকালেন তিনি। ও, আপনি? তার শিকার কেমন হলো? উদ্ভিদবিদ্যার জন্য কোনো নতুন তথ্য জোগাড় হলো? সেসব হয়েছে, কিন্তু ক্যাপ্টেন, সঙ্গে আমরা বড় বিপদকেও ডেকে এনেছি। এরা ভয়ঙ্কর। আর একটু হলে আমরাই শেষ হয়ে যেতাম। কিছু একটা করতে হবে ক্যাপ্টেন, কিছু একটা করতে হবে। হ্যাঁ, কি সেই বিপদ? বর্বর জঙ্গলি। জঙ্গলি? পৃথিবীর এক জায়গায় পা দিয়ে বর্বর জঙ্গলি দেখে আপনি অবাক হচ্ছেন প্রফেসর? একটা জায়গার নাম করুন তো যেখানে বর্বরদের বাস নেই। তাছাড়া আপনি যাদের বর্বর জঙ্গলি বলছেন, তারা কি বাকিদের থেকে কোনো অংশে নিকৃষ্ট? কিন্তু ক্যাপ্টেন, জঙ্গলিরা কোথায় নেই। আমি পৃথিবীর সর্বত্র এসব বর্বরদের দেখেছি। সে ঠিক আছে, কিন্তু আপাতত আপনি যদি নাটিলাসের ভিতরে তাদের না দেখতে চান, তাহলে আপনাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ক্যাপ্টেন। এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আপনাকে এই নিয়ে ভাবতে হবে না। কিন্তু ওরা তো সংখ্যায় অগুন্তি। কতজনকে দেখেছেন আপনি? অন্তত 100 তো হবেই।
মসিও আর্নেক্স, যদি পাপুয়ার সমস্ত জঙ্গলিরা চারপাশ থেকে এসেও চড়াও হয়, তাহলেও নটিলাসের গায়ে কেউ আঁচড়ও কাটতে পারবেন না। এই বলে ক্যাপ্টেন নিমো আবার মাউথ অর্গান বাজাতে শুরু করলেন, যেন চারপাশের সমস্ত কিছুর অস্তিত্ব তিনি ভুলে গেছেন। পরের দিন কাতারে কাতারে জঙ্গলিরা নটিলাসকে প্রায় ঘিরে ধরল, কিন্তু তার উপরে উঠতে, এমনকি খুব কাছে ঘেঁষতেও কেউ সাহস করল না। সারাদিন তারা সমুদ্রের তীরে ভিড় করে দাঁড়িয়ে থাকল। রাতে তীরে জ্বলে ওঠা অজস্র অগ্নিকুণ্ড দেখে বোঝা গেল ওরা সহজে নড়বে না এখান থেকে। পরের দিন দেখি গোটা কুড়ি গাছের ফাঁপা কেন ভাসিয়ে বিস্তর পাপুয়া জঙ্গলি যোদ্ধা নটিলাসের দিকে আসছে। আমি আর কনসাইল ছিলাম ডেকের ওপরে। আমাদের দেখেই ওরা চিৎকার করে উঠল। তারপরে গোটা কুড়ি তীর এসে আমাদের আশেপাশে পড়ল। তার মানে ওরা আক্রমণ করতে চায়। এদিকে জোয়ার না এলে এক চুলো নড়ানো যাবে না নটিলাসকে। আমরা হন্তদন্ত হয়ে নটিলাসের ভিতরে গিয়ে ক্যাপ্টেন নিমোকে খবর দিলাম। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, আপনার কথাই সত্যি হলো। পাপুয়ার সমস্ত জঙ্গলি যোদ্ধারা একসঙ্গে আক্রমণ করেছে, আমাদের দিকে তীরও ছুটছে। এই শোনো, বাইরের ঢাকনাটা বন্ধ করে দাও আর ইস্পাতের বর্মটা চালু করে দাও। আর প্রফেসর, আপনি অযথা এত উত্তেজিত হবেন না প্লিজ। আপনাদের যুদ্ধজাহাজের কামানের গোলা পর্যন্ত নটিলাসের গায়ে একটা আঁচড়ও কাটতে পারেনি। আরে কয়েকশো পাপুয়ান তীর ধনুক নিয়ে কি আর এমন করবে? কিন্তু ক্যাপ্টেন, কাল অক্সিজেন সংগ্রহের জন্য আপনাকে তো বাইরের ঢাকনা খুলতেই হবে, তখন তো জঙ্গলিরা ভিতরে ঢুকে পড়বে। মসিও আর্নেক্স, বাইরের ঢাকনা খোলা থাকলেও কি নটিলাসের ভিতরে ঢোকা এত সহজ হবে ভেবেছেন? আপনি বিচলিত হবেন না। আর হ্যাঁ, ভালো কথা, আগামীকাল বেলা 2:40 জোয়ারের জলে নটিলাস ভেসে উঠবে। আবার আমাদের যাত্রা শুরু হবে। জঙ্গলিদের বিষয়ে আর কোনো কথাই তিনি বললেন না। এতদিনে এই অদ্ভুত মানুষটাকে যা চিনেছি, আমিও তাই আর তার সাথে কথা না বাড়িয়ে নিজের কেবিনে ফিরে গেলাম। কিন্তু সেই রাতে জঙ্গলিদের উৎপাতে ভালো করে ঘুমানো গেল না। সারা রাত ওরা নটিলাসের ওপর দাপাদাপি করল আর থেকে থেকে রক্ত জল করে দেওয়ার রণহুঙ্কার দিল। পরের দিন বেলা 2:30 নাগাদ আমি ক্যাপ্টেনের কথায় বাইরে যাওয়ার সিঁড়িটার কাছে এলাম। এসে দেখি নেড আর কনসাইলো ওখানে দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন একজনকে নির্দেশ দিলেন, ওপরের ঢাকনাটা খোলো। ক্যাপ্টেনের কথা মতো ঢাকনাটা খোলা হলে সেই ফাঁক দিয়ে উল্কি কাটা একটা মুখ উঁকি দিল। নিচে নামবে বলে সে সিঁড়ির রেলিংয়ে হাত দেওয়া মাত্র কান ফাটা আর্ত চিৎকার করে লাফিয়ে উঠল। আরও কয়েকটা জঙ্গলি কৌতূহলী হয়ে রেলিংয়ে হাত দিতেই তারাও একই রকম ভাবে চিৎকার করে উঠল। ডেকের ওপর ভীষণ একটা হট্টগোল শুরু হল। ব্যাপার দেখে কনসাইল তো হেসেই লুটোপুটি। আমি কিছু বুঝতে না পেরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলাম। নেডের বুকের পাটা আর কৌতূহল আমাদের থেকে সবসময়ই একটু বেশি। সে এবার এগিয়ে গিয়ে সিঁড়ির রেলিংয়ে হাত দিল আর সঙ্গে সঙ্গেই সেও চিৎকার করে ছিটকে চলে এলো। উফ, বাপরে, হোলে মাদার, এ যেন বাজ পড়লো আমার হাতের উপরে। উফ, কি বিশাল শক মারলো রেলিংটা। নেডের চিৎকার শুনে আমার কাছে স্পষ্ট হলো বিষয়টা। ক্যাপ্টেন নিমো এই রেলিংয়ের মধ্যে কারেন্ট চার্জ করে রেখেছেন, এমন মাত্রায় দিয়েছেন যে প্রবল ধাক্কা লাগবে কিন্তু বাকি কোনো ক্ষতি কারো হবে না। আর তার এই কৌশলেই কাজ হয়েছে। বিষয়টাকে ভৌতিক আর অপার্থিব ভেবে উন্মাদের মতো পাপুয়ান জঙ্গলিগুলো পালালো ক্যানোতে চড়ে। ধীরে ধীরে তাদের চিৎকার দূরে মিলিয়ে গেল। ইতিমধ্যে জোয়ারের জল এসে ভাসিয়ে তুলল নটিলাসকে। ধীরে ধীরে সেই ভয়ঙ্কর টোরেজ ক্যানেলকে পিছনে ফেলে এগিয়ে চললাম আমরা। পরের দিন ভোরে একজন পরিচারক এসে আমাকে বলল, মসিও প্রফেসর, ক্যাপ্টেন জানতে চেয়েছেন আপনারা কি সমুদ্রের তলায় মুক্ত দেখতে যেতে চান? প্রস্তাবটা যে লোভনীয় তাতে সন্দেহ নেই। কনসাইল আর নেড লাফিয়ে উঠল এই প্রস্তাবে। ও শিওর, আমরা অবশ্যই যাব। এতে তো না করার কিছু নেই মসিও, আমিও দেখতে চাই। আবারও সেই ডুবুরির পোশাকে সেজে সঙ্গে ছুরি নিয়ে শুরু হলো আমাদের মুক্তোর ক্ষেত দেখতে যাওয়ার অভিযান।
যাওয়ার ঠিক আগের মুহূর্তে নেট বলল, আমি কিন্তু হারপুন ছাড়া যাব না। হারপুন ছাড়া আমি কোনো ওয়াটার মনস্টারের মুখোমুখি হতে রাজি নই। অগত্যা নেডের কথা মেনে নিতে হলো। ভারত মহাসাগরের এই অঞ্চলে প্রচুর পরিমাণে সামুদ্রিক জীব দেখতে পেলাম, যাদের এভাবে দেখব বলে কখনো কল্পনাও করিনি। তারই মধ্যে একটা বিশাল কাঁকড়াকে দেখে আমি এমনই ভয় পেয়েছিলাম যে তা কখনো ভুলব না। জানি না ভাগ্য আমাদের কোন দিকে নিয়ে যাবে। মুক্ত দেখতে গিয়ে কি হবে অ্যারনাক্সপি এর, নেডল্যান্ড আর কনসাইলের? ক্যাপ্টেন নিমোর আসল পরিচয় কি? কি হবে নাটিলাসের শেষ পরিণতি? আবার কি মাটির পৃথিবীতে ফিরতে পারবে সবাই? জানতে হলে কান পাতুন আগামী পর্বে। শুনলেন 20,000 লিগস আন্ডার দ্য সি দ্বিতীয় পর্ব। কাহিনী জুলস ভার্ন, নাট্যরূপ ও সংলাপ নীলাশিস বসু, সূত্রধার আমি দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি। বিভিন্ন ভূমিকায় কণ্ঠ দিয়েছেন ক্যাপ্টেন নিমো অর্পণ কুমার শর্মা, কনসাইল শুভ ভদ্র, নেডল্যান্ড নীলাশিস বসু, সাবমেরিনের পরিচারক রণজয় সুর, গল্পের কথক অর্থাৎ পিয়ের অ্যারনাক্স সৌরভ রায়, জিলবোয়া দ্বীপের জঙ্গলি বাসিন্দাদের সমবেত কণ্ঠ রণজয়, শুভ, নীলাশিস ও সৌরভ। শব্দগ্রহণ স্টুডিও টেল ও গ্রাফ, সম্পাদনা, আবহ নির্মাণ ও সঙ্গীত পরিচালনা সৌরিশ ভট্টাচার্য, পোস্টার ডিজাইন অয়ন মোহান্ত, প্রচার গ্রাফিক্স টিম সাহিত্য FM, কন্টেন্ট হেড নীলাশিস বসু, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা সৌরভ। কেমন লাগছে আমাদের প্রয়াস জানাতে পারেন গল্পের কমেন্ট সেকশনে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আগামী সপ্তাহে এই গল্পের শেষ পর্ব নিয়ে আসছি আমরা। ভালো থাকুন, ধন্যবাদ।